৩৬ দিনে নয় ১৭ বছরের আন্দোলন সংগ্রামের ফল জুলাই গণ অভ্যুত্থান, কিন্তু সেই সংগ্রামে কালিমা লেপনের চেষ্টা চলছে বলে অভিযোগ বিএনপির। জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বলেও অভিযোগ নেতাদের। রাজনৈতিকভাবে হেয় করতে দায় চাপানো হচ্ছে সোহাগ হত্যার। তারেক রহমানকে নিয়ে কটূক্তি বরদাস্ত করা হবে না বলেও সাফ জানিয়ে দেন নেতারা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ কর্মসূচি। একই কর্মসূচি ছিল সারা দেশের মহানগর ও জেলায়। তারা দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৃষ্টি উপেক্ষা করেই জড়ো হন নেতাকর্মীরা। সংক্ষিপ্ত সমাবেশে স্বেচ্ছাসেবক দলের সভাপতি বলেন, তারেক রহমানকে নিয়ে কটূক্তি বরদাস্ত করবে না বিএনপি। বাংলাদেশ চিলড্রেন পার্টি যারাই থাকুন না কেন আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু জিয়া পরিবার, খালেদা জিয়া, তারেক রহমান আমাদের আবেগ এবং অনুভূতির জায়গা। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, পরিকল্পিতভাবেই কিছু রাজনৈতিক দল তাদের অপকর্ম ঢাকতে সোহাগ হত্যার দায় বিএনপির উপর চাপাতে চায়। একটি ভিডিও ধারণ করা হয়েছে, সেই ভিডিও যে করেছে সে কেন ঘটনা বন্ধ করার জন্য সামনে না গিয়ে নিরাপদ কাছাকাছি থেকে এই ভিডিওটি করলো, অথচ তাকে কেউ আঘাত করলো। এটি নিছক একটি দুর্ঘটনা নয়, এটিকে বিএনপির বিরুদ্ধে একটি সাজানো গোছানো চক্রান্ত ছাড়ার কিছুই নয়। পরে নয়াপল্টন থেকে বিক্ষোভ মিছিলটি শান্তিনগর মগবাজার হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রদলের এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, বিএনপির গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। যারা আজকে এই ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করতে চাচ্ছে তারা কারা? আজকের এই শোকের দিনে কেন আমরা বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার আমলের নির্যাতনের কাহিনী আমরা ভুলে যাচ্ছি? যারা গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রাম করেছে, সেই সংগ্রামকে কালিমালিপ্ত করার জন্য আজকে অনেক কলমজীবীর অবিরাম চেষ্টা আমরা লক্ষ্য করছি। যারা বিভিন্ন ঘটনায় বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে, তারা ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। মুক্তিযোদ্ধা বনাম রাজাকার তকমায় দেশকে বিভাজিত করে রেখেছিলেন শেখ হাসিনা। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই বিভাজন ভেঙে দেশ গড়া প্রত্যয়ে কাজ করছে এনসিপি। দেশ গড়তে জুলাই পদযাত্রার ১৫তম দিনে ভোলার পথসভায় নেতারা অভিযোগ করেন, সংস্কারের জন্য যথাযথ কাজ করছে না অন্তর্বর্তী সরকার। জুলাই পদযাত্রার ১৫তম দিনে দক্ষিণাঞ্চলের পথে প্রান্তরে ছুটে চলছেন এনসিপির নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে দ্বীপ জেলা ভোলায় পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা। ভেদুরিয়া ফেরিঘাট থেকে শুরু হয় পদযাত্রা। সদরে পৌঁছে ২৪-এর ১৪ই জুলাই স্মরণে স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার প্রেস ক্লাব চত্বরে অস্থায়ী মঞ্চে হয় সমাবেশ। মৌলিক সংস্কারের জন্য যে কাজগুলো করা দরকার ছিল তা হচ্ছে না বলে অভিযোগ নেতাদের। মৌলিক সংস্কারের জন্য যে কাজগুলো করার দরকার ছিল সেই কাজগুলো ঠিক মতো করতেছে না। এই সরকার আমাদেরকে নতুন করে বানাইতে হবে, আমাদেরকে আমাদের সরকার বানাইতে হবে, আমাদেরকে জনগণের সরকার বানাইতে হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মুজিববাদী আদর্শ গত ৫০ বছর দেশকে বিভাজিত করে রেখেছিল। মুক্তিযোদ্ধা বনাম রাজাকার এই বিভাজনের মাধ্যমে শেখ হাসিনা দেশকে বিভাজন করেছিল। এই মুজিববাদী আদর্শ গত ৫০ বছর ধরে দেশকে বিভাজিত করে রেখেছিল। ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে এই বিভাজনকে তোয়াক্কা না করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। যে গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশকে গড়ে তোলার জন্য হয়েছিল, সেই ব্যবস্থা প্রতিষ্ঠায় রাস্তায় নেমেছে এনসিপি। আমাদের এই লড়াইও ভোলাকে সামনে থেকে লড়াই করতে হবে। উন্নয়ন ও যোগাযোগের অসুবিধা দূর করে ভোলাকে স্বনির্ভর জেলা হিসেবে প্রতিষ্ঠিত করার আহ্বানও জানান এনসিপি নেতারা। ভোলাবাসীর সাথে আমাদের আর কোনো দূরত্ব থাকবে না। ডিবিসি নিউজ ডেস্ক।
রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে ৪৩,০০০ পৃষ্ঠার আবেদন করেও প্রাথমিক বাছাই উত্তীর্ণ হতে পারেনি জাতীয় নাগরিক পার্টি। দলটি নিবন্ধনের জন্য ৪৩,৩১৬ পাতার ডকুমেন্ট জমা দিয়েছিল। শুধু এনসিপি নয়, নতুন আবেদন করা ১৪৪টি দলের কোনোটি প্রাথমিক বাছাই উত্তীর্ণ হতে পারেনি। ফলে সব দলকেই ১৫ দিন সময় দিয়ে ঘাটতি পূরণের চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন। নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হয়। বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫০টি। এই পর্যন্ত ৫৫টি দল ইসির নিবন্ধন পেলেও পরবর্তী শর্ত পূরণ, শর্ত প্রতিপালনে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে ৫টি দলের নিবন্ধন বাতিল করে ইসি। দলগুলো হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা। সম্প্রতি আদালতের আদেশে জামায়াত ও জাগপা নিবন্ধন ফিরে পেলেও ইসি কেবল জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে। গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোর আবেদন দেওয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছিল নির্বাচন কমিশন। তবে জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কিছু দল আবেদন করলেও ২২ জুন পর্যন্ত সময় বাড়ায় সংস্থাটি। ওই সময় পর্যন্ত ১৪৪টি দল ১৪৭টি আবেদন করে। ইসি জানিয়েছেন, দলগুলোর মধ্যে এনসিপি সহ কোনোটি উত্তীর্ণ হতে পারেনি প্রাথমিক বাছাইয়ে। তাই প্রথম ধাপে ৬২ দলকে চিঠি দেওয়া হচ্ছে, আর এনসিপি সহ ৮২টি দলকে দ্বিতীয় ধাপে চিঠি দেওয়া হবে। ২০ এপ্রিলের মধ্যে যে দলগুলো আবেদন সাবমিট করেছিল তাদেরকে আমরা চিঠি দিচ্ছি যে তাদের যে সমস্ত শর্টেজ আছে সেই শর্টেজগুলো এবং যে সমস্ত শর্ত পূরণ হয়নি সেই সমস্ত শর্ত পূরণের জন্য তাদেরকে চিঠি দিয়েছে। এনসিপি ২০ এপ্রিলের মধ্যে না, তারপরে আমরা সেগুলোকে যাচাই বাছাই করছি। এদেরকেও এই সপ্তাহ না পারলেও রবি সোমবারের মধ্যে তাদেরকেও চিঠি দিয়ে দেবো। আইন অনুযায়ী নিবন্ধন পেতে ইচ্ছুক দলের একটি কেন্দ্রীয় কমিটি, ১/৩ জেলা ও ১০০টি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয়। এছাড়াও কোনো দলের কেউ পূর্বে সংসদ সদস্য থাকলে বা পূর্বে নির্বাচনের ৫% ভোট পেলেও নিবন্ধন পাওয়ার যোগ্যতা হিসেবে ধরা হবে। এই প্রধান শর্তগুলো ছাড়াও বেশ কিছু নিয়মকানুন মেনে আবেদন করতে হয়। প্রাথমিক বাছাইয়ে এসব শর্ত পূরণ না হওয়ায় ঘাটতি পূরণের জন্য চিঠি দেয় নির্বাচন কমিশন। এদিকে এনসিপি সদস্য সচিব জানান, যেসব ঘাটতি আছে তা পূরণ করবে তার দল। জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে আমরা নির্বাচন কমিশনে যেসব শর্তাদি পূরণ করে আবেদন করতে হয় আমরা সেগুলো আবেদন করেছি। প্রাথমিক বাছাইয়ের পরে তারা আমাদেরকে মাইনর কিছু বিষয় তারা আমাদের পর্যবেক্ষণে নিয়ে এসেছেন এবং সেগুলোকে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে সংশোধিতভাবে আমরা সেই আবেদনগুলোকে সাবমিট করব। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের ক্ষেত্রে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হলেও ভোটের নাকি আসনের সংখ্যানুপাতে হবে, এই নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, আগামী সপ্তাহের মধ্যেই একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন তারা। তবে সংবিধান সংশোধনে গণভোটের পক্ষে একমত হয়েছে সব রাজনৈতিক দল। সর্বোপরি আমাদের রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠকের ১৪তম দিনে আলোচনায় অংশ নেন জুলাই অভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলো। অনিষ্পন্ন অবস্থায় বৈঠকের শুরুতেই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ দেওয়া সম্ভব, এজন্য প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা। ফলে যদি আমরা কোথাও কোথাও ব্যর্থ হই, সে ব্যর্থতা আমাদের সকলের, কমিশনের একার নয়। কমিশনের ব্যর্থতা যদি হয় তাহলে এটা সকলের মিলের ব্যর্থতা হবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সংবিধান সংশোধন এবং সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনার কথা থাকলেও সময়ের অভাবে সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা সম্ভব হয়নি। সহসভাপতি ৩ ঘন্টারও বেশি সময় ধরে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হলেও কোনো বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেননি তারা। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সৃজনের বিষয়ে মোটামুটি অধিকাংশ রাজনৈতিক দল একমত, কিন্তু তার গঠন প্রক্রিয়া কি হবে এবং তার পাওয়ার অ্যান্ড ফাংশন কি হবে এ বিষয়ে ব্যাপক বিতর্ক আছে। সেন্টিমেন্ট অফ দি হাউস মেজরিটি যেটা আছে সেটাকে সামনে রেখেই এ ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত ওনারা দিয়ে দেবেন, আলোচনা আর হবে না এটাতে। অধিকাংশ দল পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের আসন বিন্যাসের ব্যাপারে একমত হলেও বিএনপি এবং তার সঙ্গে গুটিকতক দল তারা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের নির্বাচন চায় না।
বাংলাদেশের বাস্তবতায় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজন আছে কিনা তা নিয়েও মত দেন কেউ কেউ। বাংলাদেশে কখনো প্রয়োজন আমরা প্রাদেশিক সরকারও করতে পারি, দ্বিকক্ষ বিশিষ্ট করতে পারি, কিন্তু এখন এটা প্রয়োজন নাই। আমরা উচ্চকক্ষের পক্ষে নই, যেটা শুধুমাত্র নিম্নকক্ষের সংরক্ষিত আসনে পরিণত হবে। আলোচনাটা আমরা শেষ পর্যন্ত আমরা উপসংহারে আসতে পারিনি। একটা ইস্যু নিয়ে যদি এতবার আলোচনার পরে কনক্লুশনে পৌঁছানো না যায়, তাহলে কিন্তু আসলে আলোচনা অনেকের কিন্তু ধৈর্য বা আগ্রহ থাকে না। তবে প্রত্যাশা অনুযায়ী এখনো অনেক বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে না পারলেও কমিশন আশা করছে আগামী এক সপ্তাহের মধ্যে অনেক বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব। কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে আলাপ আলোচনা, অনানুষ্ঠানিক আলোচনা অব্যাহত রেখে খুব দ্রুত আগামী সপ্তাহের গোড়ার দিকেই এ বিষয়ে আমাদের অবস্থান বলতে পারবো বলে মনে করি। কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনার পরবর্তী বৈঠক হবে রবিবার। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। অতীতে কোনো কোনো দেশ বাংলাদেশের একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিল, যা দেশের জনগণ ভালোভাবে নেয়নি। একথা বলেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার রাতে 5 দিনের চীন সফর শেষে ঢাকায় ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কথা বলেন তিনি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ও জামায়াতের কেন্দ্রীয় নেতারা। জামায়াত আমির আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে দেশের আরও 3টি বিশ্ববিদ্যালয়ে চাইনিজ কর্নার স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে চীন। সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে চীনের সাথে সামনের দিনগুলোতে বাংলাদেশের সম্পর্ক জোরালো হবে বলে আশা প্রকাশ করেন ডাক্তার শফিকুর রহমান। আমরা চায়নাকে দেখতে চাই G2G, P2P, অর্থাৎ তারা সরকারে মিলবে, আবার তারা জনগণের সাথেও সম্পর্ক করবে। এর পাশাপাশি আমরা বলেছি অ্যানাদার P2P, সেটা হচ্ছে পার্টি টু পার্টি, এবং এখানে কাউকে সেগ্রিগেট করার, আলাদা করার দরকার নাই। সকল পার্টির সাথেই আপনারা এঙ্গেজ হবেন। আমরা এই ক্ষেত্রেও তাদের বিপুল উৎসাহ লক্ষ্য করেছি। জুলাই শহীদ দিবস উপলক্ষে 16 জুলাই বুধবার সারা দেশে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদের স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জুলাই শহীদ দিবসের গুরুত্ব বিবেচনায় বুধবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এজন্য দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। একই সঙ্গে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ধর্মাবলম্বীদের মাধ্যমে শহীদদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হবে। জুলাই শহীদ দিবস উপলক্ষে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই আন্দোলনে আত্মোৎসর্গীকারী সকল শহীদকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে কথা বলেছেন তিনি। প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেন, 16 জুলাই 24-এর গণ অভ্যুত্থানের এক অবিস্মরণীয় দিন। এদিন পুলিশ ও সন্ত্রাসীদের গুলি ও হামলায় চট্টগ্রাম, রংপুর ও ঢাকায় 6 জন নিহত হন। তাদের আত্মত্যাগ আন্দোলনকে তীব্র করেছিল জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তাদের অবদানকে সমুন্নত রাখতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। জুলাই শহীদরা বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচার মুক্ত নতুন রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখেছিল জানিয়ে প্রধান উপদেষ্টা তার বাণীতে জানান, এই সুযোগকে কাজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধান উপদেষ্টা তার বাণীতে অভ্যুত্থানের সকল শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন। অপরিকল্পিতভাবে বালু তোলার ফলে কঙ্কালসার সোমেশ্বরী 1 বছর ড্রেজার না বসানোই কিছুটা স্বাভাবিক। আদালতে নিষেধাজ্ঞার কারণে নদীটি প্রাণ ফিরে পেয়েছে। ফিরছে প্রাণ, প্রকৃতি ও জীবন বৈচিত্র্য। গারো পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা সোমেশ্বরী ক্রমেই ফিরে পাচ্ছে তার হারানো যৌবন। আদালতের নিষেধাজ্ঞার কারণে বালু ও পাথর দস্যুদের হাত থেকে নদীটি প্রাণ ফিরে পেয়েছে। পাহাড়ি জনপদের ধমনী সোমেশ্বরীতে বর্ষায় এখন মাছ ধরার ধুম। ছেলে বুড়ো সবাই মেতেছেন মৎস্য আহরণে। ফিরছে জীববৈচিত্র্য। আগে বালু তোলার কারণে মাছ মারতে পারছি না, চারিদিক দিয়ে ড্রেজার ছিল মেশিনের। নদীর বুকে আগে ড্রেজার, বাঁশের মাচায় বালু, পাথর ছাঁকনি এবং স্তূপ স্তূপ বালু দেখা গেলেও এখন নেই সেই দৃশ্য।
তবে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীর বিভিন্ন স্থানে তৈরি হয়েছে খাদ। আবার বালু উত্তোলন বন্ধ থাকায় অনেকেই হারিয়েছেন কর্মসংস্থান। এই জায়গায় কিন্তু এই বালুঘাট কেন্দ্রিক ভিত্তি করে প্রচুর একটা কর্মসংস্থানের একটা অবস্থা ছিল, যে এখানে প্রচুর লোক আসতো, ওরা থাকতো, খাওয়া দাওয়া করতো, এই ছোট ছোট বিজনেস হয়েছিল এদিক দিয়ে অনেকগুলা, কিন্তু এইগুলা আবার খুব সমস্যায় পড়েছে। এদিকে ভারী বর্ষণ ও উজানের ঢলে ভেঙে গেছে নদী পারাপারে ব্যবহৃত কাঠের ব্রিজটি। ফলে ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন দুর্গাপুরবাসী। তাই দাবি দ্রুত সেতু নির্মাণের। যে ব্রিজটা হইলে পরে ওই এলাকার মানুষের জন্য যে সারা জীবনের যে জন্মগত যে কষ্ট, এই কষ্টটা হয়তো অনেক লাঘব পাইতো। ছেলেমেয়েরা স্কুলে যায়, তাদের স্কুলে টাইম মতো পৌঁছতে পারে না, এখানে একটা স্থায়ী ব্রিজের খুবই প্রয়োজন। বালু খেকোদের ছোবল থেকে সোমেশ্বরীকে রক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। নেত্রকোনার বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের একটু সমস্যা আছে, তো এগুলো নিয়ে কিন্তু কাজ হচ্ছে। এমন না যে সরকার বসে আছে সেরকম কিন্তু বিষয় নয়। হাওর বেষ্টিত এই জেলাকে কেন্দ্র করে কিন্তু সরকারের একটি বৃহৎ পরিকল্পনা রয়েছে এবং সেখানে হাজার কোটি টাকার প্রজেক্ট আসবে এবং নেত্রকোনা উপজেলার সকল উপজেলাগুলোকে কানেক্টিভিটি করে রাস্তাঘাট নির্মাণ করা হবে। বালু আর পাথর ব্যবসার নামে নদীটি যেন আবারও পুরনো রূপে ফিরে না যায়, এমন প্রত্যাশা দুর্গাপুরবাসীর। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, নেত্রকোনা। আবারও ভারী বৃষ্টিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ জার্সি সহ বেশ কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। স্থানীয় সময় সোমবার ভারী বৃষ্টিতে প্লাবিত হয় সেখানকার নিম্নাঞ্চল। এ পরিস্থিতিতে নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর ফিল মার্ফি। ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় শহর দুটির বিভিন্ন জায়গায় যানবাহন আটকে যায়, বন্ধ হয়ে যায় পাতাল রেল সেবা। গেল কয়েকদিন ধরেই তুমুল বৃষ্টি হওয়ায় নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া ও এর আশেপাশের অঞ্চলে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়। এ অবস্থায় নিউ জার্সির গভর্নর জরুরি অবস্থা ঘোষণা করে মানুষকে বাড়িতে অবস্থানের আহ্বান জানিয়েছেন। এদিকে মার্কিন আবহাওয়া অফিস মঙ্গলবারও সমুদ্র উপকূলে ভারী বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে। ভারতের বাজারে প্রবেশ করল ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। মঙ্গলবার দেশটির মুম্বাই শহরের ব্রান্দা কুর্লা কমপ্লেক্স টেসলার শোরুম উদ্বোধন করা হয়। এর মধ্য দিয়ে বিশ্বের জনবহুল দেশটিতে ব্যবসায়িক যাত্রা শুরু করল কোম্পানিটি। সংবাদ মাধ্যমগুলো বলছে, মার্কিন কোম্পানিটি চীনে প্রস্তুত করা গাড়ি ভারতের বাজারে বিক্রি করবে। আর এ কারণে ভারতে টেসলার বিভিন্ন মডেলের গাড়ির দাম অন্যান্য দেশের বাজারের তুলনায় বেশি পড়বে। তবে বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন কোম্পানি জানিয়েছে, চলতি বছর কম মূল্যের গাড়ি বিক্রির পরিকল্পনা রয়েছে তাদের। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।